আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। চণ্ডীগড়ে কেন্দ্র বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছে। কেন্দ্রের তরফে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী অর্জুন মুন্ডা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বৈঠকে উপস্থিত রয়েছেন। মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পরিচালিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আসল এনসিপি হিসেবে ঘোষণা করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর আক্রমণের ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে দিল্লিতে তলব করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেট টেস্টে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ 5 উইকেটে 326। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলি নিয়ে আলোচনা করেন। গতকাল প্রধানমন্ত্রী মোদী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছিলেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারত ও কাতারের মৈত্রী সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে তার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদীর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, অর্থসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি আরও বাড়াতে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। গতকাল সন্ধ্যায় শ্রী মোদী দুদিনের কাতার সফরে দোহায় পৌঁছন। কাতারের প্রধানমন্ত্রী শ্রী মোদীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। শ্রী মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে দোহায় ভারতীয় বংশোদ্ভূতরা যেভাবে তাকে সম্বর্ধনা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ জানান। এর আগে প্রধানমন্ত্রী মোদী দুদিনের সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শ্রী মোদী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর আগামীকাল হরিয়ানার রেওয়াড়ি সফরের কথা রয়েছে। তার এই সফরে শ্রী মোদী 9,750 কোটি টাকা ব্যয় নির্মিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নগর পরিবহন, স্বাস্থ্য, রেল এবং পর্যটন ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 5,400 কোটি টাকা ব্যয়ে গুরুগ্রাম মেট্রো রেল প্রকল্প। এছাড়া তিনি রেওয়াড়িতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও রয়েছে কুরুক্ষেত্রে অনুভব কেন্দ্র জ্যোতিষার। এই সংগ্রহালয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাভারতের বিভিন্ন চরিত্রগুলিকে তুলে ধরা হয়েছে। এছাড়া তিনি বেশ কয়েকটি রেল প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিম এশিয়া শান্তি স্থাপনে উদ্যোগী 3 দেশ কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নেতৃবৃন্দ অবিলম্বে গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা এই আবেদন জানিয়ে বলেছেন যে মানবিক কারণে যুদ্ধবিরতির প্রয়োজন, তবে তা একতরফাভাবে হবে না। হামাসকেও অস্ত্র ত্যাগ করতে হবে এবং সমস্ত ইহুদি পণবন্দীকে মুক্তি দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বলেন, তাদের সেনাবাহিনী গাজার রাফায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে, তবে তার আগে অসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি তাদের সাধারণ সম্পাদক ওমর আয়ুবকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত নির্দল প্রার্থীরা গত সপ্তাহে নির্বাচনে 92টি আসন পেয়ে এককভাবে বৃহত্তম হয়েছে। তবে তারা কোন দলের সমর্থন না নিয়ে সরকার করতে পারবে না। এদিকে পিএমএল নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। পিপিপি পিএমএল নওয়াজ গোষ্ঠীকে সরকার গঠনের জন্য সমর্থনের কথা ঘোষণা করেছে, তবে তারা মন্ত্রিসভায় যোগ দেবে না বলে জানিয়েছে। ব্রিটেনের অর্থনীতিতে তীব্র মন্দা দেখা দিয়েছে। 2023-এর ডিসেম্বর পর্যন্ত শেষ 3 মাসে সেখানে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপিতে 0.3% শ্লথগতি পরিলক্ষিত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই হার ছিল 0.1%। ডলার ও ইউরোর তুলনায় স্টার্লিংয়ের দামও পড়ে গেছে। ব্যাংক অব ইংল্যান্ড বিওই সুদের হার কমিয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ব্যবসায়িক সংস্থাগুলি আগামী 6 মার্চ বাজেটে সরকারের কাছ থেকে আরও কিছু সাহায্য চেয়েছে। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলের তহবিলে বেনামে অর্থ যোগানোর ইলেকটোরাল বন্ড প্রকল্প খারিজ করে দিয়েছে। নাগরিকদের তথ্য জানার অধিকার এই প্রকল্প লঙ্ঘন করছে বলে জানিয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি বলেছেন, ইলেকটোরাল বন্ড প্রকল্পে অসাংবিধানিক এবং একতরফা। রাজনৈতিক দলগুলির সঙ্গে অর্থদাতাদের চাঁদার বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা হয়ে উঠতে পারে এই প্রকল্প। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ইলেকটোরাল বন্ড বিক্রি বন্ধ করতে বলেছে শীর্ষ আদালত। 2019 সাল থেকে এই বন্ডের মাধ্যমে অর্থ যোগানোর ব্যাপারে বিশদ তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে। কমিশন তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করবে। রাজনৈতিক দলগুলির অর্থ যোগানোর ব্যবস্থা স্বচ্ছতা আনাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে।
বিজেপি বলেছে ইলেকট্রাল বন্ড বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে তারা স্বাগত জানাচ্ছে, তবে নির্বাচনে রাজনৈতিক দলগুলির অর্থ সংগ্রহের কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে এবং নির্বাচনে নগদের ব্যবহার কমাতে এই বন্ড চালু করা হয়েছিল। দলের বরিষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। এদিকে কংগ্রেসও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, সর্বোচ্চ আদালত ইলেকট্রাল বন্ড প্রকল্পকে আইন এবং সংবিধান বিরুদ্ধ বলে জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। চণ্ডীগড়ে কেন্দ্র এখন বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছে। কেন্দ্রের তরফে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই তিনজন বৈঠকে উপস্থিত আছেন। তারা ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন সহ কৃষক সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া খতিয়ে দেখবেন। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ও মহাত্মা গান্ধী স্টেট ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ওই বৈঠকে যোগ দিয়েছেন। উল্লেখ্য, দুপক্ষের মধ্যে এটি হলো তৃতীয় দফার বৈঠক। এদিকে কেন্দ্র চলতি কৃষক আন্দোলন নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দুটি জনস্বার্থ মামলা শুনানিতে তাদের অবস্থান স্পষ্ট করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্যপাল জৈন আদালতে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে জানান। তিনি বলেন যে সরকার আন্দোলনরত কৃষকদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে এবং আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চায়। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তারাও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যের কোন এলাকায় এই বিক্ষোভ হচ্ছে সে বিষয়ে আদালতকে অবহিত করা হয়। আগামী সোমবার এই জনস্বার্থ মামলার পুনরায় শুনানি হবে। মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারোয়েকার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পরিচালিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আসল এনসিপি হিসেবে ঘোষণা করেছে। তিনি বলেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় গোষ্ঠীর সদস্যরা পরস্পরের বিরুদ্ধে বিধায়ক পদ বাতিলের যে আবেদন করেছিলেন সে সম্পর্কে তিনি জানান। শাসক গোষ্ঠীর সঙ্গে জোট গড়ার আগে অজিত পাওয়ার পরিচালিত দলের সদস্য সংখ্যা তার কাকা শরদ পাওয়ার পরিচালিত গোষ্ঠীর তুলনায় বেশি ছিল। চলতি বছর 30শে জুন ও 2রা জুলাইয়ের মধ্যে এনসিপি পার্টির দুই ভাগে ভেঙে যাওয়া দলের অভ্যন্তরীণ মতবিরোধের ফল, তাই সংবিধানের 10ম শিডিউলের আওতায় পড়ে না বলেও তিনি জানান। কর্মচারী রাজ্য বীমা ইএসআই প্রকল্পে গত বছর ডিসেম্বরে 18,86,000-এর বেশি নতুন কর্মীর নাম নথিভুক্ত করেছে। এর মধ্যে 47% বা 8,83,000-এর মতো কর্মীরই বয়স 25 বছরের মধ্যে। তৃতীয় লিঙ্গে 47 জন কর্মীও ইএসআই প্রকল্পে নথিভুক্তদের মধ্যে আছেন বলে জানা গেছে। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত মজুমদারের ওপর আক্রমণের ঘটনায় লোকসভার প্রিভিলেজ কমিটি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে দিল্লিতে তলব করেছে। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত হতে হবে। স্বাধিকার ভঙ্গের অভিযোগে আগামী 19 তারিখ তাদের এই কমিটির সামনে হাজির হতে হবে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বসিরহাটের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং তার জীবনহানির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি তিনি বসিরহাট ও টাকির ঘটনা নিয়ে বিস্তারিতভাবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এদিকে সন্দেশখালীর ঘটনা খতিয়ে দেখতে বিজেপির গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা তাদের সূচি পরিবর্তন করে আজ রাতেই কলকাতায় আসছেন। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সাংসদ সঙ্গীতা যাদব ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। আজ রাতে তারা নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে থাকবেন। আগামীকাল সকালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সন্দেশখালী যাওয়ার পথে তাকে আটকানোর প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হচ্ছেন। সাংবাদিকদের তিনি আজ বলেন, আগামীকাল তিনি এ ব্যাপারে হাইকোর্টে অভিযোগ দায়ের করবেন। তারপর আদালতের অনুমতি নিয়ে তিনি সন্দেশখালী যাবেন। কেউ তাকে সেখানে যাওয়া থেকে আটকাতে পারবে না বলে শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, 3 বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশ আজ জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারী পথ আটকায়। বিধানসভা থেকে শ্রী অধিকারী, শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি ও তাপসী মণ্ডল বাসে করে রওনা হন। রামপুর লস্করপাড়া বাসন্তী হাইওয়ের সামনে পুলিশ তাদের আটকে দিলে ব্যারিকেডের সামনে বসে ধর্ণা শুরু করেন তারা। ঘণ্টা দুয়েক পর ধর্ণা উঠে যায়। পুলিশের ভূমিকার করা সমালোচনা করে বিরোধী দলনেতা বলেন, আজ ফিরে গেলেও আবার তিনি সন্দেশখালী যাবেন। অন্যদিকে সন্দেশখালীতে সাম্প্রতিক অশান্তির পেছনে ইডি এবং আরএসএস-এর হাত রয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিধানসভায় আজ তিনি বলেন, সন্দেশখালীতে আরএসএস-এর ঘাঁটি আছে। ওই এলাকায় এমনিতে অশান্তিপ্রবণ। 7-8 বছর আগেও সেখানে সাম্প্রতিক অশান্তি ছড়ানো হয়েছিল। বহিরাগতরাই সন্দেশখালীতে গণ্ডগোল বাঁধাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। সন্দেশখালীর ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী এক্ষেত্রে দ্বিমুখী নীতি গ্রহণ করেছেন।
গুজরাটের রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে দিনের শেষে ভারত 5 উইকেটে 326 রান করেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 33 রানে 3 উইকেট হারানোর পর অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত 17 রানের ফলে ভারত প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে। রোহিত 131 রান করেছেন, এটি তার একাদশ সেঞ্চুরি। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড 3টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।